হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছে Redmi K40 ওরফে Poco F2 সবথেকে বড় শত্রু Iqoo 7। আমরা যদি Iqoo কোম্পানিটার দিকে দেখি, আজ থেকে 7 মাস আগে তারা কিন্তু ভারতের বাজারে তাদের সর্বপ্রথম স্মার্টফোন লঞ্চ করেছিল Iqoo 3। তারপরে তারা একটাও স্মার্টফোন লঞ্চ না করে একদম সরাসরি Iqoo 7 লঞ্চ করেছে এবং এই ফোনটা ভারতের বাজারে লঞ্চ করার সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড উত্তেজনা তৈরি হয়েছে, কারণ একই সঙ্গে লঞ্চ করেছে Redmi K40 এবং এই ফোনটাকে Redmi K40 সবথেকে বড় কম্পিটিটর বলা হচ্ছে। এটা কি আদৌ যুক্তিযুক্ত? একটা নতুন কোম্পানি রেডমির মতো কোম্পানিকে রিপ্লেস করতে পারবে? এর সঙ্গে সঙ্গে এই ফোনটার ট্যাগলাইন দেওয়া হয়েছে মনস্টার। কত বড় মনস্টার সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। এই ফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে, কিছু এমন জিনিস রয়েছে যেটা আপনারা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেও পাবেন না, আবার এমন কিছু জিনিস রয়েছে যেটা কিন্তু এই প্রাইস পয়েন্টে থাকা উচিত ছিল, এই ফোনটাতে নেই। সমস্ত কিছু বলবো, তাহলে চলুন না দেরি না করে এই ফোনটার সঙ্গে ফুল রিভিউ শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে এরপরে আর কোনো আনবক্সিং রিভিউ ভিডিও আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের রিভিউ পর্ব শুরু করি। সত্যি কথা বলতে কি, Iqoo এই ফোনটাকে লঞ্চ করেছে গেমারদেরকে টার্গেট করে, কিন্তু আমরা শুধুমাত্র গেম খেলার জন্য কি একটা স্মার্টফোন কিনি, নাকি গেমিংয়ের পাশাপাশি অন্যান্য পারফরমেন্স কেমন রয়েছে, ক্যামেরা পারফরমেন্স কেমন রয়েছে, ডিসপ্লে কেমন রয়েছে, এগুলোও আমাদের ম্যাটার করে। অবশ্যই ম্যাটার করে, আমার কাছে অন্তত ম্যাটার করে। তাহলে আমরা প্রথমেই শুরু করব এই ফোনটার ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। ফোনটিতে রয়েছে 6.62 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লেতে কোনো রকম কর্নিং গরিলা গ্লাস আর 5-এর প্রোটেকশন নেই, রয়েছে স্কচ সেন্সেশন গ্লাস প্রোটেকশন। আমরা কর্নিং গরিলা গ্লাসকে যতটা ভরসা করতে পারি, স্কচ সেন্সেশন কিন্তু অতটা ভরসা এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে আদায় করে নিতে পারেনি। তো সেক্ষেত্রে অবশ্যই এটা একটা দুর্বল পয়েন্ট। কোম্পানি যেহেতু গেমিংয়ের দিকে ফোনটার ফোকাস করেছে, তাই জন্য বেশ কিছু জায়গায় চালাকি করে প্রাইস কাটেলমেন্ট করেছে। এর সঙ্গে সঙ্গে HDR10+-এর সাপোর্ট রয়েছে এবং ডিসপ্লেতে রয়েছে 120 হার্টজের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, অর্থাৎ এটা যখন আপনি ইউজ করবেন না সেটা একদম 30 হার্টজে নেমে যাবে, আবার যখন ইউজ করতে আরম্ভ করবেন সেটা আপ টু 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটকে সাপোর্ট করবে। এর সঙ্গে সঙ্গে 300 হার্টজের কিন্তু টাচ স্যাম্পলিং রেট রয়েছে, বললাম না গেমারদেরকে টার্গেট করে। এবং এই হায়ার রিফ্রেশ রেট এতটাই ভালোভাবে স্মুথলি কাজ করছে যে গেমিং করার সময় আলাদা একটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে, এবং সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে এখানে একটা আলাদা এক্সট্রা চিপ লেয়ার অ্যাড করার জন্য। সেই ব্যাপারটা একটু পরে আসছি, তার আগে বলে দিই এই ফোনটাতে 1300 নিটসের হাই পিকআপ ব্রাইটনেস আছে, অর্থাৎ ডাইরেক্ট সানলাইটেও কোনো রকম ভিজিবিলিটির অভাব হচ্ছে না। এছাড়াও এর ব্রাইটনেস যথেষ্ট ভালো। কালার অ্যাকুরেসি, আমি যদি ইউটিউবে ভিডিও দেখি, অ্যামাজন প্রাইমে সিনেমা দেখি, তাহলেও সেক্ষেত্রে কালার অ্যাকুরেসি নিয়ে কোনো প্রবলেম নেই, ডার্ককে ডিপ ডার্ক দেখায়। তো সেক্ষেত্রে ডিসপ্লে কিন্তু অবশ্যই টপ নচ বলতেই হয়, শুধুমাত্র এখানে ডিসপ্লে প্রোটেকশন বাদ দিয়ে। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে এখানে কিন্তু গ্লাস বডি দেওয়া হয়েছে এবং গ্লাস বডিতে একটা ফ্রস্টি ডিজাইন আছে, সুতরাং ফিঙ্গারপ্রিন্ট খুব কম আসছে। এছাড়াও আমি এই ফোনটা কিন্তু কোনো রকম কভার ছাড়া ইউজ করে দেখেছি, সেক্ষেত্রেও কিন্তু এর পেছনের দিকে কোনো রকম স্ক্র্যাচ আসেনি। তবে হ্যাঁ, পেছনের দিকে গ্লাস বডিতে আদৌ কোনো রকম প্রোটেকশন ইউজ করা হয়েছে কিনা সে ব্যাপারে কিন্তু কোম্পানি কিচ্ছু জানায়নি, অর্থাৎ আপনি ধরে রাখতে পারেন এখানেও কিন্তু কোনো রকম প্রোটেকশন ইউজ করা নেই। সুতরাং আমি সাজেস্ট করব বক্সে যে কভারটা আছে সেই কভারটা লাগিয়ে আপনি কিন্তু এই ফোনটা ইউজ করুন, তাহলে হয়তো এই ফোনটা কিছুটা প্রোটেক্ট থাকবে। এরপরে যদি আমরা ফোনটার টোটালি ওভারভিউ দেখে নিই, ফোনটার ঠিক ডান দিকে রয়েছে আপনার ভলিউম আপ ডাউন কি, নিচের দিকে রয়েছে পাওয়ার অন অফ কি, ওপরের দিকে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন বাটন রয়েছে। এছাড়াও ফোনটার বাঁ দিক কিন্তু সম্পূর্ণ পরিষ্কার। ফোনটার নিচের দিকে রয়েছে একটা সিম কার্ড ট্রে, যেখানে আপনি দুটো সিম ইউজ করতে পারবেন, কোনো রকম মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন না। এর সঙ্গে সঙ্গে USB Type-C পোর্ট রয়েছে চার্জিংয়ের জন্য। এরপরে রয়েছে স্পিকার গ্রিল, এছাড়াও এখানেও কিন্তু একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে। এখানে কিন্তু কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক নেই, সেটা মানলাম, কিন্তু কোম্পানি প্রাইস কাটালমেন্ট করার জন্য এখানে কোনো রকম কনভার্টার দেবে না, এটা মানতে পারলাম না। তারা নিজের পক্ষে একটা কিন্তু 3.5mm টু USB Type-C কনভার্টার অন্তত প্রোভাইড করে, এরা কিন্তু সেটাও করেনি। তো সেক্ষেত্রে কোম্পানি যদি এই ছোটোখাটো ব্যাপারগুলো কিছুটা খেয়াল রাখতো, তাহলে আমার মতে আরও বেটার হতো, আর তাহলে আপনাকে আবার বাজার থেকে খুঁজে একটা 3.5 কনভার্টার কিনতে হতো না। এরপর আমরা কথা বলবো এই ফোনটার সব থেকে হাইলাইটিং পয়েন্ট, এই ফোনটার পারফরমেন্সকে নিয়ে। এই ফোনটাতে দুটো প্রসেসর ইউজ করা হয়েছে, শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে দুটো র্যাম ভ্যারিয়েন্টও ইউজ করা হয়েছে। একটু ভেঙেই বলি ব্যাপারটা। এখানে প্রথম মেন প্রসেসরটা, যেটা আমরা নর্মালি প্রত্যেকটা ফোনে প্রসেসর পাই, ঠিক সেই প্রসেসর, সেখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 চিপসেট,
অন্যদিকে আরও একটা সেকেন্ডারি প্রসেসর বা চিপ ইউজ করা হয়েছে, সেটা কিছু সেকেন্ডারি কাজ করার জন্য, কিছু কাজকে এনহ্যান্স করার জন্য। সে ব্যাপারটা নিয়ে একটু পরে কথা বলছি। প্রথমত বলে দিই, কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 যে চিপসেটটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট স্টেবল পারফরমেন্স করেছে। এর সঙ্গে সঙ্গে এখানে আমি থ্রটলিং টেস্ট করেছি, এখানে আমি গেমিং করেছি, কোনো জায়গায় কোনো রকম ল্যাগ কিন্তু আমি পাইনি। এর সঙ্গে সঙ্গে ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আমি ইউজ করেছি খুবই স্মুথলি হ্যান্ডেল করতে পেরেছে। এছাড়াও ফোনটা কিন্তু আমি খুঁটিয়ে ইউজ করার পরও একবারের জন্য অ্যাপ ক্র্যাশের মতো প্রবলেমগুলো পাইনি, যেটা এমআই ইউআই এর একদম জন্মগত একটা প্রবলেম। এরপরে আসি র্যামের কথায়। এখানে 8GB র্যাম দেওয়া হয়েছে ইনবিল্ট। এর সঙ্গে সঙ্গে একটা ভার্চুয়াল র্যাম সিস্টেম দেওয়া রয়েছে, যেটা আপনার ইন্টারনাল মেমোরিকে 3GB নিয়ে একটা নতুন র্যাম ভ্যারিয়েন্ট তৈরি করছে। টোটাল 8GB প্লাস একটা ইন্টারনালে 3GB র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে 11GB। এবং এই 11GB কিন্তু সত্যিই কাজ করছে, এমন নয় যে ওই 3GB কোনো রকম কাজের নয়, শুধুমাত্র লোক দেখানোর জন্য দেওয়া হয়েছে, এটা কখনোই নয়। 11GB ঠিকঠাক কাজ করছে এবং এখানে র্যাম ক্যাপাবিলিটি আমার সত্যিই অসাধারণ লেগেছে। সত্যি বলতে কি, এর যে ফানটাচ ওএস এর কাস্টমাইজেশনটা আমরা পেয়েছি সেটা আমার মনে হচ্ছে এখন এমআই ইউআই এর থেকে বেস্ট হয়ে গেছে, কারণ এমআই ইউআই এত সমস্যা আমি ফেস করেছি। এছাড়াও আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে এমআই 10T ইউজ করছি, তো এত বিরক্তিকর কিছু ওখানে বাগস রয়েছে না, তার থেকে মনে হচ্ছে এই অপটিমাইজেশনটা অনেক বেটার কাজ করেছে আইকিউ। এবং এর পেছনে অবশ্যই ভিভো আছে, আপনারা সকলেই জানেন, এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 রয়েছে। এরপর আমরা আসবো সেকেন্ডারি চিপটার কথায়। এই যে সেকেন্ডারি চিপটা ইউজ করা হয়েছে তার কাজ হচ্ছে ডিসপ্লেকে এনহ্যান্স করা, কালারটাকে বুস্ট করা, এর সঙ্গে সঙ্গে রিফ্রেশ রেটটাকে আরও একটু বাড়িয়ে দেওয়া। তবে একটা কথা বলে দিই, এই যে রিফ্রেশ রেটটা বাড়িয়ে দেওয়া, এটা কিন্তু শুধুমাত্র কিছু সিলেক্টেড গেমের ক্ষেত্রে হচ্ছে, যেমন সিওডি, কল অফ ডিউটিতে আপনি 60 হার্জের থেকে 120 হার্জে রিফ্রেশ রেট বাড়িয়ে নিতে পারবেন, কিন্তু পাবজির ক্ষেত্রে এই ধরনের রিফ্রেশ রেট বাড়িয়ে নেওয়ার কোনো রকম অপশান কিন্তু আপনি পাবেন না। এছাড়াও পাবজির ক্ষেত্রে কিন্তু এখানে ডিসপ্লেটাকে এনহ্যান্স করে কালারটাকে আরও একটু স্যাচুরেটেড বুস্ট করে নেওয়া যায়, যেটা কিন্তু আরও দেখতে ভালো লাগে। ধরুন পাবজিতে যে গাছের কালারগুলো সেগুলো একটু ফ্যাকাশে সবুজ দেখায়, আপনি যেই ডিসপ্লে এনহ্যান্স করে নেবেন সেটা কিন্তু একদম ডিপ সবুজ দেখাচ্ছে। দূরের এনিমিকে আপনি কিন্তু টার্গেট করতে পারবেন, তো সেক্ষেত্রে গেমিং করার সময় একটা এক্সপিরিয়েন্স কিন্তু আরও বেড়ে যাচ্ছে। এবং এই ফোনটা কিন্তু গেমারদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে, সুতরাং এক্ষেত্রে গেমিংয়ের থেকে টপ নচ বলবো। আর আমি বলবো এখনও পর্যন্ত এই ধরনের গেমিং পারফরমেন্সওয়ালা ফোন আমি এই প্রাইস রেঞ্জে দেখিনি। সব থেকে বেস্ট গেমিং পারফরমেন্স কিন্তু আপনারা এই ফোনটা থেকে পেয়ে যাবেন। এর সঙ্গে সঙ্গে ভালো গেমিং করার জন্য আইকিউ বেশ কিছু ফেসিলিটি আপনাকে দিয়ে দিয়েছে, যেমন গেমিং করার জন্য একটা হ্যাপটিক ফিডব্যাকের দরকার হয়, এখানে কিন্তু আইকিউ আপনাকে 4D মোটর ভাইব্রেটর অ্যাড করে দিয়েছে। সুতরাং এখানে গেমিং করার সময় যে হ্যাপটিক ফিডব্যাকটা দিচ্ছে না, অসাধারণ, তার একটা আলাদা লেভেলের ফিডব্যাক আসছে। আপনি যতক্ষণ না এটা হাতে নিয়ে গুলি চালিয়ে দেখছেন, গেমিং করে দেখছেন, ততক্ষণ এই এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করা সম্ভব নয়। এর সঙ্গে সঙ্গে এখানে ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুবই গেমিংয়ের সময় ভালো কাজ করছে। তবে আমার মনে হচ্ছে স্পিকার সিস্টেমটা আরও একটু লাউড হলে বেটার। এর সঙ্গে সঙ্গে গেমিংয়ের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লিকুইড কুলিং সিস্টেম টেকনোলজি, এটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে 6000 গ্রাফাইটের একটা লেয়ার দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনটা কিন্তু ঠান্ডা থাকছে। এই ফোনটাতে যখন আমরা গেমিং শুরু করছি তখন কিছুটা হিট হচ্ছে, সেটা কিন্তু কখনোই ওভার হিট নয়। আমরা অন্যান্য ফোনে যে ধরনের হিট দেখতে পাই এখানেও সেটুকুই হিট হচ্ছে। তবে সব থেকে ভালো কথা, মিনিট 5 ফোনটা রেখে দেওয়ার পরে ফোনটা কিন্তু একদম কুল হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ফোনটার কুলিং সিস্টেম টেকনোলজি অসাধারণভাবে কাজ করছে। এবং তার জন্যই কিন্তু এই ফোনটার যে প্রসেসর রয়েছে, মেন প্রসেসরটা, সেখানে কোনো রকম থ্রটলিং আমরা দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি ফোনের প্রসেসর যখন গরম হয়ে যায় তখনই কিন্তু ফোনের পারফরমেন্স ড্রপ করে, তো সেক্ষেত্রে ফোন যদি ঠান্ডা থাকে অবশ্যই এখান থেকে একটা বেটার পারফরমেন্স আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটিতে রয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে সনি IMX 589 সেন্সার ইউজ করা হয়েছে। রয়েছে সেকেন্ডারি সেন্সার 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা মোনোক্রোম সেন্সার। এছাড়াও সেলফি ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই প্রাইস রেঞ্জে এর থেকে বেটার ক্যামেরা সেটআপ কিন্তু আপনারা অন্যান্য ফোনে পাবেন। এই ফোনটার ক্যামেরা সেকশন কিন্তু এভারেজ, এবং সেটা একদমই লো কোয়ালিটি বলবো না, আপনার কাজ চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই ফোনের ক্যামেরাটা কিন্তু ডাইরেক্ট সানলাইটে ভালো ইমেজ ক্যাপচার করে, সেক্ষেত্রে আপনি ডাইনামিক রেঞ্জ বলুন, সেক্ষেত্রে ছবির শার্পনেস বলুন, কালার অ্যাকুরেসি বলুন, সব কিছু ঠিকঠাক থাকে। কিন্তু একটু লো লাইট হয়ে গেলে কিন্তু এটা স্ট্রাগল করে। এর সঙ্গে সঙ্গে এর সেলফি ক্যামেরা কিন্তু ডাইনামিক রেঞ্জে প্রচুর প্রবলেম করে। আপনি সেলফি তুলছেন, পেছনের দিকে আকাশ একদম সাদা দেখাচ্ছে, সেক্ষেত্রে আকাশের ডাইনামিক রেঞ্জটা কিন্তু এ মেনটেন করতে পারছে না। এছাড়াও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে কালার অ্যাকুরেসির কিছুটা প্রবলেম আছে বলে আমার মনে হয়েছে। এছাড়াও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের শার্পনেস ঠিকঠাক ছিল, তবে আমার মনে হয়েছে পরবর্তীতে আপডেটের মাধ্যমে এর ক্যামেরাকে যদি আরও একটু স্টেবল করা যায় অবশ্যই বেটার হবে। এছাড়াও এই ফোনটার ব্যাক ক্যামেরাতে ওআইএস দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেল প্লাস ওআইএস,
ওআইএসটা কিন্তু আরও একটু স্টেবল পারফরমেন্স করা উচিত ছিল, সেটাও কিন্তু অতটা স্টেবল নয়। এছাড়াও এই ফোনটার ব্যাক ক্যামেরাতে যে ফোকাস হান্টিং ইস্যু সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। সুতরাং ক্যামেরা যদি আপনার বেটার প্রায়োরিটি হয় তাহলে কিন্তু এই ফোনটা আপনার না কেনাই ভালো। এর থেকে অনেক বেটার অপশন আপনি এই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কিন্তু এটাও আপনাকে মাথায় রাখতে হবে, এই ফোনটা কিন্তু কখনোই ক্যামেরা সেন্ট্রিক ফোন নয়, এটা কিন্তু গেমিং সেন্ট্রিক ফোন, এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন। এরপর আমরা কথা বলবো এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটাতে দেওয়া হয়েছে 4400 mAh এর ব্যাটারি। কি একটু কম কম লাগছে? তো একদমই কম লাগবে না যখন আপনি জানবেন যে এই ফোনটাতে দেওয়া হয়েছে 66 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট, যেটা এই ফোনটাকে 28 মিনিটে ফুল চার্জ করে দিচ্ছে। আমি প্র্যাকটিক্যাল লাইফে টেস্ট করে তারপর এই 28 মিনিটটা আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়াও এই ফোনটিতে বেশ কিছু ফিচার্স দেওয়া হয়েছে, যেমন অলওয়েজ অন ডিসপ্লে অবশ্যই রয়েছে। এছাড়াও ফানটাচ ওএসে আপনি ডুয়েল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। সেকেন্ডারি স্পেস যেটা রয়েছে, আমরা অন্য একটা ইউজার ক্রিয়েট করে একটা মোবাইল চালাই, সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন। এই ধরনের বেশ কিছু ফিচার্স অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও কোম্পানি দাবি করছে দুটো বড় বড় সফটওয়্যার আপডেট এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট কিন্তু তারা প্রোভাইড করবে। একটা কথা আমি ক্লিয়ারলি বলছি, এই ফোনটার অপটিমাইজেশন এখন MIUI থেকে আমার বেটার লাগছে। এরপর দু একটা খুঁটিনাটি ব্যাপার আপনাদের সাথে আলোচনা করে নিই। এই ফোনটাতে আমি প্রাইমারি সিম পুরে ইউজ করেছি, লো নেটওয়ার্ক কভারেজেই আমি থাকি, তো সেক্ষেত্রে কল কোয়ালিটি কোনো প্রবলেম হয়নি, কল ড্রপ হয়নি। এছাড়াও আমি যে ওয়াইফাই রেঞ্জ ইউজ করি নিচের ঘর থেকে উপরের ঘরে, সেই ওয়াইফাই রেঞ্জও কিন্তু যথেষ্ট ভালো ছিল। টাওয়ারে কোনো রকম সমস্যা হয়নি, কোনো রকম সেন্সারে অসুবিধা হয়নি। এই সেন্সারের কথা যখন উঠে গেল, এখানে সিকিউরিটি সেকশন নিয়ে একটু কথা বলে নিই। এখানে দুটো সিকিউরিটি ফিচার্সই আপনারা পাবেন ফেস আনলক এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুবই সুন্দর কাজ করছে এবং মারাত্মক ফাস্ট কাজ করছে। এছাড়াও এর ইউআই এ আপনি এমন কিছু ফিচার্স পাবেন যার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আপনার কেমন ধরনের অ্যানিমেশন চাই, ফোনটা বুটের সময় কেমন ধরনের অ্যানিমেশন চাই, অলওয়েজ অন ডিসপ্লেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই ব্যাপারগুলো কিন্তু আমার ভালো লেগেছে। এছাড়াও যে ফেস আনলক ফিচার্স, সেই ফেস আনলক ফিচার্সটা কতটা দ্রুত কাজ করছে একবার দেখিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ফোনটা আমার অফ রয়েছে, জাস্ট আমি অন করলাম, এখানে দিলাম, এ দেখুন খুলে গেল। এতটাই ফাস্ট কাজ করছে। তবে ফেস আনলক কিন্তু কখনোই সিকিউরিটি ফিচার্স নয়, আপনারা তাড়াতাড়ি খোলার জন্য এই অপশনটাকে ইউজ করতে পারেন। সো বন্ধুরা, ফোনটাকে নিয়ে কিন্তু অনেক কথাই হলো, তারপরে এবার আমাদের কনক্লুশনে আসতে হবে এই ফোনটা কি এই বাজেটে আদৌ আমাদের কেনা ঠিক হবে। তার আগে বলে দিই, Redmi K40 এই ফোনটার রিভিউ খুব তাড়াতাড়ি আসছে। আপনারা যারা এই দুটো ফোনের মধ্যে অপেক্ষা করছেন কোন ফোনটাকে বেছে নেবেন, তাদের জন্য বলবো Redmi K40 রিভিউর জন্য একটু ওয়েট করে যান। কিন্তু যারা আপনারা Iqoo 7 ফোনটাই কিনবেন বলে ভাবছেন, তাদেরকে বলে দিই, আপনারা যদি পারফরমেন্স বেসড একটা ফোন চান, গেমিংয়ের জন্য একটা ফোন চান, তাহলে এই ফোনটার থেকে বেটার কোনো অপশন আপনার হতেই পারে না। আমি এখনো পর্যন্ত এই প্রাইস রেঞ্জের সব থেকে বেটার গেমিং পারফরমেন্স কিন্তু এই ফোনটা থেকে পেয়েছি, সেটা শুধুমাত্র ওই ডুয়েল চিপের জন্য কিন্তু সম্ভব হয়েছে। এছাড়াও আমি iPhone 11এও গেমিং করে দেখেছি, তো সেক্ষেত্রে তার থেকেও বেটার কিন্তু আমি এখানে পারফরমেন্স পেয়েছি Asus ROG Phone 5কে বাদ দিলে। আপনাদের অনেকেরই হয়তো Asus ROG Phone 5 কেনার সাধ্য থাকে না, তাদের জন্য কম দামে এই ফোনটা কিন্তু একটা বেটার চয়েস হতে পারে। অন্যান্য অনেক জায়গায় প্রাইস কাটেলমেন্ট করা হয়েছে বললাম, এর ব্যাক প্যানেলে কি প্রোটেকশন আছে আমরা জানি না, সামনের গ্লাসে স্কট সেন্সেশন দিয়ে দেওয়া হয়েছে, ক্যামেরা মোটামুটি একটা এভারেজ, এমন নয় যে খুব খারাপ, এমন নয় যে খুব ভালো, এই প্রাইস রেঞ্জের সেরা সেটাও নয়। এছাড়াও ডুয়েল স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে, তবে তার লাউডনেস যদি আরও একটু বেটার হতো তাহলে সেটা হয়তো আরও ভালো হতো। তো এই সমস্ত প্রবলেমগুলো রয়েছে, এই প্রবলেমগুলোর সঙ্গে কম্প্রোমাইজ করে যদি আপনি একটা বেটার গেমিং পারফরমেন্সের জন্য ফোন চান, তাহলে এই ফোনটা কিন্তু অবশ্যই আপনার জন্য সেরা ফোন। তো বন্ধুরা, আজ তাহলে এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে Redmi K40 রিভিউ আপনার মিস না হয়ে যায়। এছাড়াও বলবো, এই ফোনটা দিয়ে বেশ কিছু ইমেজ আমি ক্যাপচার করেছি, যেগুলো আমরা আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে পোস্ট করব। আপনারা চাইলে ওই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন। এই ফোনটায় ক্যামেরা কেমনভাবে কাজ করছে, কালার অ্যাকুরেসি কেমন, সেগুলো বোঝার জন্য অবশ্যই আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।